ভারতের জলপাইগুড়ি জেলা থেকে স্বাগত জানাচ্ছি আমি খুরশিদ রাজীব। এখন যাচ্ছি কোচবিহার জেলার হলদিবাড়ি উপজেলায়। এই হলদিবাড়িতে রয়েছে একটা বিখ্যাত মাজার শরীফ। এই মাজার শরীফ দর্শন শেষ করে আমরা যাব কোচবিহারের মেখলিগঞ্জ উপজেলায়, যেখানে তিস্তা নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। সবশেষে ভারতের সীমান্ত সড়ক ধরে ঘুরে ঘুরে দেখব আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশকে। তো ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। আজকে ২০২৪ সালের ১৯ এপ্রিল। সকাল সকাল মামার সাথে মোটরসাইকেলে রওনা হয়ে গেলাম। যেতে যেতে চোখে পড়ল সবুজে ঘেরা উত্তরবঙ্গের চিরচেনা রূপ। কোথাও চা বাগান তো কোথাও ভুট্টার ক্ষেত। হঠাৎ করে মনে হয় যেন এটা বাংলাদেশেরই কোনো একটা এলাকা। এমন চেনা অথচ অচেনা রাস্তা ধরে প্রায় আধ ঘন্টা চলার পর পৌঁছে গেলাম হলদিবাড়ি শহরে। এটা হলো হলদিবাড়ি বাজার। এখানে আছে হলদিবাড়ি রেল স্টেশন। ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি যে ট্রেনটা যায় সেটা বাংলাদেশের চিলাহাটির পর এই স্টেশনেই থামে, তারপরে শিলিগুড়ি যায়। এই রেল স্টেশনের কিছু দূর পরেই মাজার শরীফের অবস্থান। এই মাজারে ঢোকার মুখেই স্বাগত জানালো চমৎকার এই তোরণটি। তারপরেই বিশাল এলাকা জুড়ে মূল মাজার কমপ্লেক্স। এই হলো মাজার, যেটা হলদিবাড়ির ল্যান্ডমার্ক বলা যায়। আর হুজুর সাহেবের মাজার হলো এটা। কুতুবুল ইরশাদ হাদিয়ে জামানা হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ একরামুল হক রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আর এই ঘরটাতে পীর সৈয়দ খন্দকার খোকা হুজুরের মেয়ে বসেন। এখানে বিভিন্ন রকমের রোগ ব্যাধি ও সমস্যা নিরাময়ের জন্য দোয়া তাবিজ নিয়ে যান। আসসালামু আলাইকুম। আপনারা এখানকারই না? হুজুর হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩২তম বংশপুরুষ। এনার যেটা প্রধান লক্ষ্য সেটা ছিল আল্লাহকে অর্জন করা, সেটা দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে নয়। এবং আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেমকে তিনি অর্জন করেছিলেন। এই কারণে পৃথিবীর সমস্ত জীবী তার কাছে দোয়া নেওয়ার জন্য, তার রাস্তাকে গ্রহণ করার জন্য এখানে সবাই আসেন। এছাড়া জঙ্গলের বাঘ, ভাল্লুক, গন্ডার তাকে সালাম করত। জিনরা তার কাছে বায়াত গ্রহণ করেছে, মানুষরা মুরিদ হয়েছে। এই হলদিবাড়ি এই মাজার শরীফের পুরো জায়গাটা আসলে প্রায় ১১৪ বিঘা ছিল। ধীরে ধীরে এদের ওয়ারিশনের কিছু ক্ল্যাশের কারণে জায়গাটা কমে কমে এখন অল্পই হয়ে গেছে। তো সামনে এইদিকে একটা মাদ্রাসা আছে, তারপরে এটা হলো মেইন গেট, এটা মসজিদ, এদিকটায় বড় মাজার, এই যে এটা। আর বাকি ওয়ারিশনদের মাজারগুলো এখানে ওই কোনায়। এবার আমরা রওনা হলাম কোচবিহারের মেখলিগঞ্জ উপজেলায়। হলদিবাড়ি থেকে মেখলিগঞ্জ যাবার নতুন এই রাস্তা ধরে প্রায় ২০ থেকে ২৫ মিনিট গেলেই চোখে পড়ে তিস্তা ব্রিজ। ব্রিজ পেরিয়ে এই রাস্তা ধরে ভুটান সীমান্তের জয়গাঁও স্থলবন্দর এবং আসাম সহ ভারতের ৭ রাজ্যে যাওয়া যায়। এই ব্রিজের বাম দিকে উজানে প্রায় ৬২ কিলোমিটার উত্তরে রয়েছে সেই কুখ্যাত গজলডোবা তিস্তা ব্যারেজ, যার কারণে শুধু বাংলাদেশই নয়, খোদ ভারতেরই জলপাইগুড়ি ও কোচবিহার জেলার মাইলকে মাইল এলাকা খরাপ্রবণ হয়ে উঠেছে। তিস্তা নদীর অববাহিকায় দুই দেশের লক্ষ লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের এই গজলডোবা ব্যারেজের কারণে। এখানে দেখুন না, পানির অভাবে চর জমে নদীটার কি একটা বাজে অবস্থা। মাত্র ৩ দিন আগেই সিকিমের রাজধানী গ্যাংটকে যাবার পথে কিরকম তিস্তা নদী দেখেছিলাম, আর এখন কিরকম নদী দেখছি। তো এই তিস্তা ব্রিজটা প্রায় 3 কিলোমিটার না 4 কিলোমিটার হবে। তো তিস্তা নদীর কীরকম অবস্থা আপনারা নিজের চোখেই দেখলেন। এলে কি নাম কি এটা? এটা পোখরাজ। আর এটা কি পোখরাজ? পোখরাজ কত করে? 20 টাকা। 20 টাকা একটাই? এলা হচ্ছে সরস্বতী। সরস্বতী। আর এলা এলা সুলতান। তো এখানে তরমুজের 3টা ভ্যারাইটি। আমরা একটা ট্রাই করে দেখতে পারি। তো দাও দে একটা ভালো দেখে কাটে। কাটে দেবো? হ্যাঁ খাই। আপনারা খান নাই? না, এইবার বাইরে হইছে। এইবারই বাইরে হয়েছে এটা? তো একটাও খান নাই? না। হ্যাঁ, একটা লাল নিকলা থুইছে আর বাকিলা এলে। না, ওই তো না, মালটা ভালো হবো বারে। এটা তোমরা খাও। এই মালটা কাটতে, এই মালটা। কষ্ট হবে না। ভালোই মিষ্টি আছে। উদানা। সরস্বতী এত লাগিতে কাটিলেন ছেলা? দেখাইলাম আপনার। দেখাবার তা নেই কাটিলেন? হ্যাঁ। তা তোমরা তো বলে খাই নাই, তো তোমরা একটা খাও। হ্যাঁ, আমি ওটা তো খাও। খাইতেছি আজকে এইবার। এনারা ব্যবসা করতেছে নাকি আতিথেয়তা করতেছে আমি বুঝতেছি না। একটার পর একটা কাটতেই আছে আর খাওয়াইতেই আছে। এই যে দেখেন
আমার তো শেষই হয়ে গেল কি সই হয় নাকি? না ভাগনি হয় ভাগ্নি হয়, খালার সাথে ইয়ার কি করতেছেন? মারবেন। করবেন খালা ভাগ্নির তো ভালোই মিল আছে, হ্যাঁ? ভাগনি হয় ওটাও ওরাও ভাগ্নি হয়। বিরাট বড় তিস্তা নদী। এখান থেকে এই পাশ দিয়ে আবার 30 কিলোমিটার পরেই লালমনিরহাট সীমান্তে গিয়ে এই তিস্তা নদী ঢুকবে বাংলাদেশে। মেখলিগঞ্জ থেকে হলদিবাড়ি রোডে যাওয়ার পথে এখানে দেখলাম একটা টমেটোর আড়ত, মানুষজন টমেটো এই ক্যারেটে করে ভর্তি করতেছে। এটা কি, এটা ক্যারেট? হ্যাঁ ক্যারেট কত করে ক্যারেট বিক্রি হয়? 1 ক্যারেট 20 কেজি আছে 20 কেজি মালের দাম 20-30 টাকা। আচ্ছা আচ্ছা, এটি খুব ভালোই তো মনে হয় টমেটো চাষ হয় না? টমেটো চাষ 1 নম্বর। 1 নম্বর। আর এই মরিচও হয় ভালো তো, ভুট্টা মরিচ। টমেটো কি এই সাইজ হয়, এর চেয়ে বড় হয় না? বড় হয় এটা তো ছোট সাইজ। ও এটা ক্যাট। আর যেটা সবচেয়ে বড় বড় সাইজ হয় ওটার দাম কত হয়? ওটা 5-6 টাকা, 250-300 টাকা মন। এই টমেটো যায় কোথায়? কোম্পানি নেয়? একটু আগে যে ট্রাক লোড করতেছিলেন, জায়গাটা হইতেছে সাউথ বেরুবাড়ি পঞ্চায়েত, এটার অন্তর্ভুক্ত। দোকানদার কই? আমরা তোমরা? এই এই বুড়ি একলাই দোকান করে? বয়স কত কাকিমা? বয়স কত তোমার? 80? তোমার বাড়িতে কে কে আছে? একাই? আর বেটা বেটি? বেটি আছে বিয়া হয়েছে? কয়টা বেটি? আমার একটা তো বেটি দেখে না? দেখে ভালো রেন, হ্যাঁ। এই খয়েরবাড়ির সীমান্তের এই রাস্তাটাতে সামনে গেলেই বাংলাদেশ বর্ডার। আবার এই রাস্তাটা এই কাকিমার দোকানের পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে, এখানেও গেলেও বাংলাদেশের বর্ডার। ওই যে তারকাটা বেড়া দেখা যাচ্ছে, এই তারকাটা বেড়া ধরেই হয়তো আমাদেরকে যেতে হবে। এই হলো ভারত ও বাংলাদেশের সীমান্ত। কাঁটাতারের ওপাশে আমার বাংলাদেশ, আমার প্রিয় জন্মভূমি পঞ্চগড়ের রত্নীবাড়ি এলাকা। এই সীমান্তের রাস্তা ধরে চলতে গিয়ে বারবার দেখা হয়ে যাচ্ছিল একটি নদীর সাথে। নদীর নাম পাঙ্গা। এই পাঙ্গা নদী সাপের মতো এঁকে বেঁকে কখনো বাংলাদেশে ঢোকে, আবার কখনো ভারতে। বাংলাদেশ অংশের রত্নীবাড়ি এলাকায় এই নদীর দুই পারে আমার দুই ফুপুর বাড়ি। ওই যে সামনে সাদা পিলার, ওই পিলারের ওই পাশের বাড়িটাই হইতেছে যে বাংলাদেশের বাড়ি। তো ওইখান থেকে বর্ডার দেখতে আসতাম, আর আজকে উল্টো দিক থেকে মানে আমার পুকুর বাড়ি দেখতে আসছি ভারত থেকে। ছোটবেলায় যখনই আসতাম ফুপুর বাড়িতে ছুটে যেতাম তারকাটা সীমান্তের কাছে, আর ভাবতাম না জানি ওপারে কি আছে। আর এখন যখন সীমান্ত পেরিয়ে এদিকে চলে এলাম, এখন দেখছি সবই তো একই রকম। একই রকম গাছপালা, মাঠ, বাড়ি, ফসলের ক্ষেত, একই রকম মানুষ আর তাদের ভাষা। শুধু দেশ দুটো আলাদা। ভালো থাকুক এই দুটো দেশ, ভালো থাকুক মানুষগুলো, সেই কামনা করেই আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়।